এই সপ্তাহে নির্বাচনের তফসিল। ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। অংশ নিতে পারবে নিবন্ধিত সব দল, পদে থাকলে পারবেন না উপদেষ্টা। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সামগ্রী আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনের সব সহযোগিতা দেবে সরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামনে আসছে কঠিন সময়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এখনো বিদেশ নেয়ার অবস্থায় নেই বেগম জিয়া। এভার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। সুস্থতা কামনায় দোয়া। এবং কবর থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। নমুনা সংগ্রহের পর হবে দাফন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল। একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে, আর বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিইসি নেতৃত্বে নির্বাচন কমিশনের সকল সদস্য। বৈঠকে সিইসি নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার। সামনে আসছে কঠিন সময়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দেশ গড়ার কর্মসূচি শীর্ষক আয়োজনে তিনি বলেছেন, একটি দল স্বৈরাচারীর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ধর্মের নামে বিভাজন ও সাইবার অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব।
বিএনপির দেশ গড়ার কর্মসূচি 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে দ্বিতীয় ধাপের আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার প্রত্যয় নিয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের এই শীর্ষ নেতা। বলেন, স্বৈরাচারী সরকার জুলাই আন্দোলনে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে, ঠিক সেভাবে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশের লাখ লাখ মানুষকে হত্যা ও নারীদের সম্ভ্রমহানি করেছে একটি দল, যারা এখন নিজেদের পক্ষে ভোট টানতে মহান আল্লাহর সঙ্গে শিরক করতেও ছাড়ছে না। আমরা শুনেছি একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। যারা এইসব কথা বলে তারা শিরক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এর আগে সকালে কর্মসূচি উদ্বোধন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে বিভাজন ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দেন তিনি। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান বিএনপি মহাসচিব। এই অপপ্রচার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে তার লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শনিবারও এভারকেয়ারে আসেন তার এক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্র দলের সাবেক নেতৃত্বের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের,
সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। এদিন রাজধানীর মালিবাগে বেগম জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, অত্যন্ত কঠিন অবস্থা থেকে এখন কিছুটা ভালো আছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নিজ বাসায় খুন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র তার স্ত্রী। রংপুরের তারাগঞ্জ থেকে মরদেহ উদ্ধার। ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, তদন্তে ঘটনাস্থলে পুলিশ। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোট গঠন করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিকেলে ডিআরইউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা জানিয়েছেন পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। আরও দল যুক্ত হবে জানিয়ে জোটটির মুখপাত্র নাহিদ ইসলাম বলেছেন, গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলন কর্মসূচিতেও একসঙ্গে দেখা যাবে। জোটে যুক্ত হতে পারে আরও দল। এ সময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে দাবি করে জোটের বাকি 2 দল, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে নতুন রাজনৈতিক জোট। এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে। নির্বাচনে জোটের আসন বিন্যাস কিংবা প্রার্থিতা ধীরে ধীরে জানানো হবে বলেও জানান জোটের নেতারা। এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রায়ের বাজার থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। পরিচয় শনাক্তের জন্য সংগ্রহ করা হবে তাদের ডিএনএ নমুনা। আদালতের নির্দেশে 1.5 বছর পর রোববার কবর থেকে মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। জানা গেছে পরিচয় শনাক্তে এখনো পর্যন্ত আবেদন করেছে 10 জন শহীদের পরিবার। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের 1.5 বছর পার হলেও এখনও শনাক্ত হয়নি আন্দোলনের শহীদদের অনেকের। সরকারি দপ্তর থেকে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও এখনও অজানা সেসব শহীদদের পরিচয়। আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে তথ্য নিয়ে স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শুরু হলো কবর থেকে মরদেহ তোলার কাজ। যে অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে প্রায় 8 মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো আমরা শনাক্ত করতে পারি। শনাক্ত করতে বলে মনের আশা কিছুটা শান্তি পাবে। আদালতের নির্দেশে শহীদদের পরিচয় শনাক্ত করার কঠিন ও সংবেদনশীল কাজে হাত দিয়েছে সিআইডি। তাদের সহায়তায় রয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফ্রন্ডেব্রিডার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন। মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করে ডিএনএগুলো আবেদনকৃত স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে করা হবে পরিচয় শনাক্ত। এখন পর্যন্ত 10 জন ডিএনএ নমুনা দেওয়ার জন্য আবেদন করেছেন। We have sessions of lectures with the local forensic scientists, so we trust the work will be done according international rules. মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। সিআইডি জানাই প্রাথমিকভাবে 114 জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে উত্তোলনের পর। সরকারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা দেখছেন নতুন করে স্বজনরা সেই শহীদদের যেন চিহ্নিত করে তাদের কবরকে শনাক্ত করা যায়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা ফিফার। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে মিশন শুরু আর্জেন্টিনার। 14 জুন প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো। রংপুর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জোড়া খুনের এই ঘটনা এলাকায় শোকের ছায়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। আর জড়িতদের ধরতে
মাঠে নেমেছে পুলিশ। বাবা মা দুজনকে একসঙ্গে হারিয়ে দিশেহারা সন্তানরা, জোড়া খুনে শোকাহত প্রতিবেশীরাও। রোববার সকালে রংপুরের তারাগঞ্জের উত্তর রহিমাপুর এলাকায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান কয়েকজন প্রতিবেশী। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। এক পর্যায়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারা। পরে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। এগুলো সব পারিবারিক শত্রুতার থেকে এগুলো হিন্দুদের জন্য দান করে দিছে। এই শ্মশান নিয়ে সব আমাদের জ্ঞাতিবর্গের সাথে সব কুন্দল। যারা মারছে অবশ্যই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি 2017 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। দুই ছেলে কর্মসূত্রে ঢাকায় ও জয়পুরহাটে বসবাস করায় বাড়িতে একাই থাকতেন এই দম্পতি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ফিফা। 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরু করবে বিশ্বকাপ মিশন। 22 জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে মেসির দল। আর গ্রুপ পর্বে লিওনেল স্কালিনোর দল শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 8টায়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলবে আলাদা 3 ভেন্যুতে। 14 জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। 20 জুন বাংলাদেশ সময় সকাল 7টায় ফিলাডেলফিয়া হাইটির বিপক্ষে মাঠে নামবে অ্যানচেলোত্তির দল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা খেলবে ডালাসে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি, তবে প্রথম 2 ম্যাচ তারা খেলবে হিউস্টন। গ্রুপের শেষ ম্যাচ হবে মায়ামিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এ সপ্তাহে তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। তারেক রহমানের সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। এবং জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।